এখানে আধা ঘন্টা যাবত বসে রয়েছি, ডিউটি চলতেছে, কাজে কামের সমস্যা প্রচুর ভোগান্তি ভাই। আমার 5:30টায় মালিবাগ রেলগেট যাওয়া লাগতো, এখন তো বসে আছি। আমরা দূর দূরান্তে যাবো, আমরা অনেকে গাড়ি ফেল করবো, অনেকে রাতে বাসা পৌঁছতে রাত হয়ে যাবে। ওরা আন্দোলন করতেছে, আমরা তো পেটের দায়ে এখন বসে আছি। কোটা আন্দোলনে ভোগান্তি সহ ঢাকা 5 ঘন্টা যান চলাচল বন্ধ, এক দফা দাবি আদায়ে 3 দিনের আলটিমেটাম। কোটা সংস্কার আন্দোলনে রাজশাহী ঢুকে পড়েছে দাবি ওবায়দুল কাদেরের, সমর্থন থাকলেও ইন্ধনের অভিযোগ নাকচ করলেন মির্জা ফখরুল। 4 দিনের সফরে চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বুধবার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক, ঢাকা বেইজিং বৃষ্টি সমঝোতা স্মারক সই হবার কথা। প্রায় 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় ডিপিডিসির ব্যবস্থাপকের বিরুদ্ধে দুদকের মামলা, বেনজিরের গুলশানের ফ্ল্যাট জব্দ। এবং পিএসসির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে আস্থার ফাটল হিসেবে দেখছে চাকরি প্রার্থীরা, জাতির জন্য অত্যন্ত লজ্জার মত শিক্ষাবিদদের। সংবাদ রাতে দেখছিলেন একে স্ট্রিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। টানা দ্বিতীয় দিনের বাংলা ব্লক শেষে নতুন কর্মসূচি দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। মঙ্গলবার নেই বাংলা ব্লকেট, তবে বিকেল 5টায় রয়েছে সংবাদ সম্মেলন। মঙ্গলবার অনলাইন ও অফলাইনে গণসংযোগ আর বুধবার থেকে সারা দেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষার্থীদের। বিস্তারিত জান্নাতুল মোহনার রিপোর্টে। টানা 7ম দিনের মতো কোটা বিরোধী আন্দোলনে উত্তাল রাজধানী ঢাকা। দাবি আদায়ে টানা দ্বিতীয় দিনের বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। যারা কোটাও নাই, যাদের প্রশ্ন কেনার টাকাও নাই, তারা যাবোটা কোথায়? আমরা যে মেধাবীরা তারা পুরোটাই হতাশ হয়ে আছে এখন, আমরা পুরোটাই হতাশ। আমরা রাজপথে থাকবো এবং আমাদের এই যৌক্তিক দাবি আমরা আদায় করে তারপরে রাজপথ ছাড়বো। সোমবার দুপুরের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে অবস্থান নেয় শাহবাগে। মিছিলের একটি অংশ শাহবাগে অবস্থান নিলেও আরেকটি অংশ পুলিশের ব্যারিকেড ভেঙে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলা মোটর মোড় ও ফার্মগেটে অবস্থান নেয়। এতে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রচুর ভোগান্তি ভাই। আমার 5:30টায় মালিবাগ রেলগেট যাওয়া লাগতো, এখন তো বসে আছি। না এদিকে যাইতে পারছি না ওদিকে যাইতে পারছি। ভুক্তভোগী হচ্ছে, তাই এটা কোটা মুক্ত হওয়াটাই বাঞ্ছনীয়, সবচেয়ে ভালো। ভোগান্তি ঠিক আছে ভাই, ন্যায্য আন্দোলনই হচ্ছে, উচিত এটা। এদিকে সোমবার বিকেল 4টার আগেই ঢাকা কলেজের মূল ফটকের সামনে উপস্থিত হন 7 কলেজের শিক্ষার্থীরা। এরপর একটি মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে এসে সড়ক অবরোধ করে। ভোগান্তির মাঝে তো অনেক কষ্টের মাঝে পড়ে গেছি, আমরা গরিব মানুষ অনেক কষ্টের মাঝে আছি। আমাদের যাত্রী যা আসলো ভাড়া দিয়ে ফেরত দিয়ে নামাই দিয়ে চলে গেছে, এখন বসে রয়েছি। ছাড়লে তো যাবো, যে গাড়ি যে ঘুরাবার কোনো পরিস্থিতি নাই। সবকিছু মেধার মাধ্যমে বিচার হওয়া উচিত। আর এখানে যদিও কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা আমার মেনে নিতে কোনো অসুবিধা নেই। এরপর রাত 8:30টায় শাহবাগে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে আসে নতুন কর্মসূচি ঘোষণা। আমরা আগামীকাল সারা দেশে, সারা ঢাকা শহরে আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব, গণসংযোগ করে আমরা বুধবার কঠোর কর্মসূচি দিব। এ সময় সরকারকে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানান কোটা আন্দোলনকারীরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এদিকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে বিকেল থেকেই ভোগান্তির শহরে পরিণত হয় ঢাকা নগরী। 0 পয়েন্ট থেকে শাহবাগ হয়ে ফার্মগেট এবং সায়েন্স ল্যাব হয়ে মিরপুর সড়কে 5 ঘন্টা বন্ধ থাকে যানবাহন চলাচল। চরম ভোগান্তিতে পড়ে লাখ লাখ মানুষ। মাহমুদ হাসানের রিপোর্ট। চলছে কোটা সংস্কারের আন্দোলন। দিন যত গড়াচ্ছে আরও বেগবান হচ্ছে এই আন্দোলন। বিগত দিনগুলোতে শিক্ষার্থীরা 4 দফা দাবি নিয়ে মাঠে নামলেও এবার তারা 1 দফা দাবি নিয়ে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে সড়কে। আগের ঘোষণা অনুযায়ী দুপুর 3টার পরপরই স্লোগান দিয়ে শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বন্ধ করে দেয়া হয় সড়কগুলো, সড়কের যান চলাচল। মুহূর্তেই চারপাশে জমে যায় শত শত গাড়ি। ভোগান্তিতে পড়েন অফিস ফেরত হাজার হাজার যাত্রী। যাতায়াতে ব্যাঘাত ঘটলো ঠিক আছে, কিন্তু ওদের আন্দোলন যৌক্তিক। আন্দোলনটা আমার কাছে মনে হচ্ছে যৌক্তিক। এদিক থেকে কষ্ট করতে রাজি আছে, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে কথা। আমারও 2টা বাচ্চা আছে, তারাও একসময় এই সময়টা ফেস করবে। আমাদের পরবর্তী জেনারেশনের জন্য আমাদের যদি একটু দুর্ভোগ হয় সেটা মেনে নিতে হবে।
এদিকে আন্দোলনকারীদের আরেক অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, ফার্মগেট অবস্থান নিলে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থবির হয়ে পড়ে গোটা এলাকা, পরিণত হয় ভোগান্তির শহরে। প্রচুর ভোগান্তি ভাই। আমার 5:30টায় মালিবাগ রেলগেট যাওয়া লাগতো, এখন তো পয়সা আছে না, এদিকে যাইতে পারছি না ওদিকে যাইতে পারছি। ভুক্তভোগী হচ্ছে, তাই এটা কোটা মুক্ত হওয়াটাই বাঞ্ছনীয়, সবচেয়ে ভালো। ভোগান্তি ঠিক আছে ভাই, ন্যায্য আন্দোলনই হচ্ছে, উচিত এটা। এদিকে আন্দোলনকারীদের আরেক অংশ সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এতে মিরপুর রোডেও যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন ধানমন্ডি, মোহাম্মদপুর ও মিরপুর এলাকার যাত্রীরা। ভোগান্তির মাঝে তো অনেক কষ্টের মাঝে পড়ে গেছি আমরা গরিব মানুষ, অনেক কষ্টের মাঝে আছি। আমাদের যাত্রী যা আসলো ভাড়া দিয়ে ফেরত দিয়ে নামাই দিয়ে চলে গেছে, তখন বসে রয়েছি। ছাড়লে তো যাবো, যে গাড়ি যে ঘুরাবার কোনো পরিস্থিতি নাই। সবকিছু মেধার মাধ্যমে বিচার হওয়া উচিত। আর এখানে যদিও কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা আমার মেনে নিতে কোনো অসুবিধা নেই। এ সময় ঘন্টার পর ঘন্টা সড়কে দাঁড়িয়ে থেকে অনেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। দ্রুত এ সংকট সমাধানের তাগিদও দেন অনেকে। অফিস আছে, মানুষের বাসায় যাবে, কিন্তু ওরা তো লিটারেলি কাউকেই যেতে দিচ্ছে না। এটা কি ধরনের আন্দোলন আমার আসলে বোধগম্য না। এটা সংস্কার তারা চাইতে পারে, কিন্তু পুটা প্রথা পুরোপুরি বাদ দিক আর রাজপথে এইভাবে থাকা, আমি এটা সম্পূর্ণ যৌক্তিকতা মনে করি না। আপাত দৃষ্টিতে এটা অবশ্যই আমাদের কষ্ট হচ্ছে যারা আমরা সাধারণ মানুষ। তবে হ্যাঁ, যে আন্দোলন হচ্ছে, আমার মনে হয় সরকার এবং তাদের মধ্যে নেগোসিয়েশন করে একটা যৌক্তিক সিদ্ধান্ত আসা উচিত। এরা ছাত্র লেখাপড়া করে দেখে অনেক খরচ আছে, সেই খরচ করে যদি লেখাপড়া করে ফলটা যদি না পায় তাহলে এরা কি করবে। সন্ধ্যার পরও রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কগুলোতে যান চলাচল বন্ধ ছিল। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে বিচারাধীন, তাই এ নিয়ে কোনো মন্তব্য নেই সরকারের, এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আর বিচারাধীন বিষয়ে আন্দোলন যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। সাবরিনা মজুমদারকে সঙ্গে নিয়ে মাঝারুল ইসলামের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের বাতিলের দাবিতে উত্তাল সারা দেশ। বিক্ষোভ মিছিল, সড়ক ও রেলপথ অবরোধ সহ নানা কর্মসূচিতে অচল রাজধানী সহ বিভিন্ন এলাকা। এমন পরিস্থিতিতে চলমান কোটা আন্দোলন সহ সমসাময়িক নানা বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রী। আওয়ামী লীগ সভানীতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন তারা। আলাপ আলোচনা আমরা নিজেরাই করছি, এটা রুটিন একটা বিষয়, আবার বললাম। আর কোনো সিদ্ধান্ত আসলে, কোনো বক্তব্য থাকলে, এটা একটা পার্টি সেক্রেটারি আছেন, মুখপাত্র আছেন, ওটাও ভাবে নিশ্চয়ই আসবে। সরকার তো ইতিমধ্যেই একটা এই বিষয়ে আপিল করেছে। সরকার কিন্তু যেহেতু প্রজ্ঞাপন বাতিলের যে নির্দেশ হাইকোর্টের আদেশটা ছিল, সেটা নিয়ে একটা বাতিল সরকার একটা আপিল করেছে। এর আগে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন কোটা আন্দোলনে বিএনপি নানাভাবে প্ররোচনা দিচ্ছে। বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে, তারা সাপোর্ট করেছে। প্রকাশ্যে সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশগ্রহণও করছে। কাজে এটা এখন পোলারাইজ পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে গেছে। এদিকে কোটা নিয়ে আইনি ব্যাখ্যা দেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। বলেন, বিচারাধীন বিষয়ে আন্দোলন গ্রহণযোগ্য নয়। আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল বিভাগে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আসে, এটা তো বিচার হবে। সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব। চলমান কোটা আন্দোলন নিয়ে মন্তব্যের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ আওয়ামী লীগ হাইকমান্ডের। মাঝারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। নতুন পেনশন কর্মসূচি প্রত্যয় প্রত্যাহার সহ 3 দফা দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে মূল ফটকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। এ সময় তারা জানান, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সরকারের উচ্চ মহল থেকে কোনো ধরনের আলোচনার প্রস্তাব আসেনি, জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা। বলেন, দাবি আদায়ে কর্মসূচি চলমান থাকবে। মাননীয় অর্থমন্ত্রী বলেন, শিক্ষকদের দাবি অযৌক্তিক। এতদিন ধরে আমরা যুক্তি প্রদর্শন করছি, আমরা কি এতই অজ্ঞ? যদি সারা জাতির সামনে প্রতিষ্ঠিত হয়, আপনারা যে স্কিমটা
চালু করেছেন, এটা কোনো মতেই পেনশন কনসেপ্টের সঙ্গে যায় না। তাহলে কি সংসদ দাবি মেনে নেবেন? তাহলে তো এত ক্ষতিগ্রস্ত আমাদের হতে হয় না। 4 দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 10 জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপক্ষীয় এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক হবে শেখ হাসিনার। এছাড়া ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চায়নার প্রেসিডেন্ট ঝাও লেজির সঙ্গেও সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। এই সফরে অর্থনৈতিক ও ব্যাংকিং, বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, কৃষি পণ্য রপ্তানি সহ 20টি সমঝোতা স্মারক সই হতে পারে। এর আগে সোমবার সকাল 11:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি। তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদ সদস্য, 3 বাহিনী প্রধান সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। কোটা বহালে আদালতের রায় সরকারের ইচ্ছার প্রতিফলন বলে মনে করে বিএনপি। দলটির নেতারা বলেন, কোটা যৌক্তিক করতে শিক্ষার্থীদের আন্দোলনে নৈতিক সমর্থন জানিয়েছেন তারা। এ সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে দাবি করে নেতারা বলেন, বেগম জিয়া মুক্ত হলে গণতন্ত্র মুক্তি পাবে। বিস্তারিত এনআই নাহিদের রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে ওলামা দল। এতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আদালতের হস্তক্ষেপে আদালতের রায়ের কারণেই মাঠে নামতে বাধ্য হয়েছে শিক্ষার্থীরা। সরকারই তো কোটা সিস্টেমটা চালু করলো, তো কোটা সিস্টেম চালু করে বা আগে থেকে যে যতটুকু কোটা আছে এটা বাতিলের যে আন্দোলন, সেটা সরকার আন্দোলনের চাপে তারা সার্কুলার দিয়ে বাতিল করল। এটা তো আজকে মানুষের ইচ্ছা, সরকারের মনের যে ইচ্ছা, আদালতের ইচ্ছা এক হয়ে যায় কি করে। এদিকে গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষার্থীদের আন্দোলনের নৈতিক সমর্থন জানান বিএনপি মহাসচিব। বলেন, কোটা যৌক্তিক করার পাশাপাশি পেনশন স্কিম বাতিল করতে হবে। দেশের যে মূল সমস্যাটা, সেটাকে ডাইভার্ট করার জন্য এই ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে, এটা আমরা একদিক থেকে দেখি। তো ছেলেদের যে দাবি, এটা আমরা বলেছি আমরা সমর্থন করি, এটা কিন্তু অত্যন্ত যৌক্তিক দাবি। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিও করেন তিনি। এখন এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি। তার প্রতি যে অন্যায় করা হচ্ছে, চরম অন্যায় এবং একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হচ্ছে। তার চিকিৎসাটা দরকার একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে, বিদেশে উন্নত একটা চিকিৎসা কেন্দ্রে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। বাড়ি ফেরার 6 দিনের মাথায় ফের হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অসুস্থ বোধ করায় সোমবার ভোর 4:30টার দিকে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজএডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে দেশ টিভিকে এই তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। জানান, গত রাত 3টার দিকে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। পরে তাকে জরুরি ভিত্তিতে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এখন কেবিনে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। এর আগে হাসপাতালে 10 দিন চিকিৎসাধীন থাকার পর গেল 2 জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। গেল 25 জুন এভার কেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। প্রায় 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসির ব্যবস্থাপক হুজ্জতুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সংস্থাটির উপপরিচালক সেলিনা আক্তার বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার এজাহারে জানা যায়, আসামি হুজ্জতুল্লাহর সম্পদ বিবরণী পর্যালোচনায় দেখা যায় নিজের এবং স্ত্রীর নামে 2,02,25,981 টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে, যার মধ্যে 11,57,890 টাকার অস্থাবর সম্পদ বাদ দিলে তার নামে 1,90,68,091 টাকার সম্পদ রয়েছে। এ কারণে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে
এই মামলা করা হয়। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা গুলশানের র্যাঙ্কন আইকন টাওয়ারের 4টি ফ্ল্যাট দেখভালের দায়িত্ব নিয়েছে দুদকের রিসিভার কমিটি। সোমবার দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগের একটি টিম পরিদর্শন শেষে দায়িত্ব বুঝে নেন। এর আগে গেল 27 জুলাই আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ দেয় দুদক। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আলোচনায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। বেরিয়ে আসে বিপুল অবৈধ সম্পদের তালিকা। ব্যাপক সমালোচনার মুখে এসব অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে বেনজির বিদেশে পাড়ি জমালে তার সম্পদ ক্রোকের নির্দেশ দেয় আদালত। দখল নিতে থাকে সরকারের বিভিন্ন সংস্থা। এরই অংশ হিসেবে সোমবার গুলশানের 126 নম্বর সড়কের র্যাঙ্কন আইকন টাওয়ারের বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের 4টি ফ্ল্যাটের দায়িত্ব বুঝে নেয় দুদকের রিসিভার। জেলা প্রশাসনের কার্যালয় থেকে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম সেখানে ইনভেন্টরি করে। ইনভেন্টরিতে যে সকল তথ্য পাওয়া গেছে সেগুলি তারা লিপিবদ্ধ করে কমিশনে যথানিয়মে সাবমিট করবেন। এটি আদালতের নির্দেশ। সেটা এখন যেহেতু ক্রোক করা আছে, এটা দুদক সিলগালা করে এসছে ওনাদের কার্যক্রম সম্পন্ন করে। গেল বছর 5 মার্চ র্যাঙ্কন ভবনের একই সঙ্গে 4টি ফ্ল্যাট কেনেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এর মধ্যে 3টি ফ্ল্যাট স্ত্রী জিসান মির্জার নামে, অপর ফ্ল্যাটটি বেনজির আহমেদের ছোট মেয়ের হয়ে নিজের নামে কেনেন বেনজির। এর আগে 27 জুন আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ দেয় দুদক। সোমবার জেলা প্রশাসকের একজন ম্যাজিস্ট্রেট ও দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ভবন পরিদর্শন শেষে দেখভালের দায়িত্ব বুঝে নিয়ে সিলগালা করেন। পুলিশের সাবেক আইজিপি জনাব বেনজির সাহেবের গুলশানে যে ফ্ল্যাটটি আছে সেই ফ্ল্যাটের রিসিভার হিসেবে আমাদের দুদকের একজন ডাইরেক্টরকে নিয়োগ করা হয়েছে বিজ্ঞ আদালতের আদেশ মতে। 26 মে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 119টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এ যেন আস্থায় ফাটল ধরানো। বিসিএস সহ নন ক্যাডার পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে খোদ পিএসসির 12 কর্মকর্তার বিরুদ্ধে। গেল 12 বছরে বিসিএস সহ অন্তত 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। এতে তীব্র ক্ষোভ জানান চাকরি প্রত্যাশীরা। আর শিক্ষাবিদরা বলেন, পিএসসির বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ জাতির জন্য অত্যন্ত লজ্জার। আরও জানাচ্ছেন মাঝারুল ইসলাম। গেল শুক্রবার পিএসসির অধীনে রেলওয়ের 516টি পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। 2 কোটি টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস করেন পিএসসির উপপরিচালক আবু জাফর, যার অন্যতম সহযোগী ছিলেন অফিস সহায়ক সাজেদুল ইসলাম। এরপর বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আসতে থাকে পিএসসির বিরুদ্ধে। এসবে জড়িত প্রতিষ্ঠানটির উচ্চ পর্যায়ের কর্মকর্তা থেকে নিম্নতম কর্মচারী পর্যন্ত। অভিযোগ আছে চক্রটি 46তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন ফাঁসের সঙ্গেও জড়িত। চাকরি প্রত্যাশীরা জানান, পিএসসির কর্মকর্তার প্রশ্ন ফাঁস লাখ লাখ বেকারের সাথে প্রতারণার শামিল। গতকাল যে প্রশ্ন ফাঁস হয়েছে, এই প্রশ্ন ফাঁসের মধ্যে পিএসসি চেয়ারম্যান তার দায় এড়িয়ে গিয়েছেন। তিনি বলছেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না। এই বিষয়ে আসলে আমরা আসলেই হতাশ। সর্বশেষ আমাদের জায়গায় ছিল হচ্ছে পিএসসি, আস্থার জায়গা, সেই জায়গা এখন আর থাকলো না। আমরা এই পিএসসির যত কর্মকর্তা কর্মচারী এই দুর্নীতির সাথে যুক্ত আছে সকলের প্রত্যাহার দাবি করছি এবং পুনরায় হচ্ছে আমরা এই ধরনের পরীক্ষাগুলো আয়োজন করার দাবি জানাচ্ছি। আমরা এতদিন বলে এসেছি যে অ্যাটলিস্ট অন্ততপক্ষে বিসিএসটা অনেক ফেয়ার নিয়োগ হয়, বাট কালকে নিউজটা দেখার পরে আমরা সবাই একদম স্তম্ভিত হয়ে গেছি। অনেকে আছে এমনও হয়েছে যে ঘুমাইতে পর্যন্ত পারে নাই। সে সারা বছর পড়াশোনা করে যখন এরকম একটা নিউজ দেখতে হয় তখন আসলেই আর কথা বলার মতো ভাষা থাকে না। আর শিক্ষাবিদরা বলছেন, বেকারদের আস্থার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এমন অভিযোগ লজ্জাজনক। এতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত এবং বেশ কিছু পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন সময়ে ফাঁস হয়ে গেছে বলে বলা হচ্ছে। তো এটা যদি হয়, এটার থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। মেধার ভিত্তিতে চাকরির জন্য আন্দোলন করছে, তো সেই মেধা কিভাবে মূল্যায়িত হবে যদি সেখানে প্রশ্নপত্র ফাঁস করে প্রশ্নপত্র পেয়ে কেউ কেউ পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যায়। জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের এখানে তদন্ত করা দরকার আছে। প্রতিষ্ঠানের ভেতর থেকে কতটুকু এর সঙ্গে জড়িত সেটা আগে দেখা,
নিশ্চয়ই এদের সাথে বাইরেরও অনেক যোগাযোগ আছে, সেগুলো চিহ্নিত করা। ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটিকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। 1 কোটি টাকা মতো। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। নরসিংদীর রায়পুরার রেল লাইন থেকে 6 জনের মরদেহ উদ্ধার। স্থানীয়দের নানা জল্পনা কল্পনা, হত্যা না দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। অর্থ পাচার মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ডক্টর ইউনূস। তার আইনজীবীর দাবি, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আইন অনুসরণ না করে মামলা করা হয়েছিল। আর দুদকের আইনজীবী বলেন, ডক্টর ইউনূসের আবেদন যথার্থ নয়। আইনি লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত কমিশন। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। গেল 12 জুন অর্থ পাচার মামলায় বিচার শুরু হয় নোবেলজয়ী ডক্টর ইউনূসের। সাথে আসামি ছিলেন আরও 14 জন। এমন প্রেক্ষাপটে যখন 15 জুলাই সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার অপেক্ষা, তখন হাইকোর্টে মামলা বাতিল চাইলেন ডক্টর ইউনূস। টোটাল 8 জন এবং বাকিরা সহ মোট 14 জনের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করেছে, সেই অভিযোগকে বাতিল চ্যালেঞ্জ করে এবং সম্পূর্ণ মামলাটা বাতিল করার জন্য আজকে আমরা মহামান্য হাইকোর্টে আমরা 561A-তে আমরা কোয়াশমেন্ট পিটিশন দাখিল করেছি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আইন অনুসরণ না করে মামলা করা হয়েছিল বলে অভিযোগ করেন এই আইনজীবী। এফআইআর দাখিল করতে হলে এবং চার্জশিট দাখিল করতে হলে দুবারই দুদককে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশের যে অথরিটি আছে তার থেকে অনুমতি নিতে হবে। বিনা অনুমতিতে এই মামলা ফাইল করা হয়েছে। সুতরাং এই সমস্ত জিনিসগুলি আসলে কোনো মামলা নাই। এরই সূত্রে দুদকের আইনজীবী জানান, অপরাধের উপাত্ত আছে বলে অভিযোগ গঠন করেছেন আদালত। আমরা আইন অনুসরণ না করে এই মামলা করেছি, তাহলে আদালত কিভাবে আমল নিল? আদালত কিভাবে অভিযোগ গঠন করলো? আপনারা জানেন, দুর্নীতি দমন কমিশনের মামলা যখন ফাইনাল রিপোর্ট হোক, চার্জশিট হয়, যখন আদালতে দাখিল করার পরে এটা আদালতের এখতিয়ার, আদালত আমলে নিবে কি না। আদালত দেখে শুনে বুঝে আইনি ব্যাখ্যা শুনে আর নথি দেখে আমলে নিয়েছেন। আইনি লড়াইয়ের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি। দুর্নীতি দমন কমিশন প্রস্তুত, প্রত্যেকটা আইনি মোকাবিলার আমরা সদুত্তর দিব মাননীয় আদালতের কাছে। 8 জুলাই বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আবেদনটির উপর শুনানির কথা রয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে মারিন লো পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি হারের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মিত্র দেশগুলো। এর মধ্য দিয়ে ভয়াবহ খারাপ পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন তারা। তবে যে দলই ক্ষমতায় আসুক, ফ্রান্সের সঙ্গে সম্পর্ক উন্নতির কোনো লক্ষণই দেখছে না রাশিয়া। আরও জানাচ্ছেন আফরিন মৌ। ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে প্রথম দফায় ডানপন্থী দল ন্যাশনাল র্যালি চমক দেখালেও দ্বিতীয় দফায় পরিবর্তন হয়েছে পরিস্থিতির। তাদের পিছনে ফেলে বেশিরভাগ আসনে জয়ী হয়েছেন বামপন্থী দল। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী জোট দ্বিতীয় অবস্থানে এবং উগ্র ডানপন্থী রয়েছে তৃতীয় অবস্থানে। ডানপন্থী দলটি নির্বাচনে জয়ের আশা করলেও তারা তৃতীয় স্থানে নেমে গেছে। আর ডানপন্থীরা সরকার গঠন করলে দেশটির অর্থনৈতিক ও বৈদেশিক নীতিতে বড় পরিবর্তন আসতো। তবে তা না হয় উচ্ছ্বাসিত মিত্র দেশগুলো। এর মধ্য দিয়ে সবচেয়ে বাজে পরিস্থিতি অন্তত এড়ানো সম্ভব হয়েছে বলে মত তাদের। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের মতে খারাপ পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। এছাড়া দেশটিতে নির্বাচন নিয়ে বর্তমানে যা ঘটছে তা ইউরোপের জন্য চ্যালেঞ্জ বলেও মত তার। বাম জোট নিউ পপুলার ফ্রন্টকে নির্বাচনে জেতায় অভিনন্দন জানান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এর মধ্য দিয়ে কঠোর ডানপন্থীদের সরকার গঠনের পথ রুখে গেছে বলেও জানান তিনি। এদিকে নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্ট পাচ্ছে ফ্রান্স। জোট গঠনে যা ইউরোপের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করছেন অনেকে। রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে সরকার গঠনে সময় লাগবে বলে জানান গ্রিন পার্টি লিডার ম্যারিট টন্ডেলিয়ার। এটা সহজ হবে না, আরামদায়কও নয়, কিন্তু আপনি যখন গ্রিন পার্টির সদস্য বা আপনি যখন বাম দিকে থাকেন, তখন আমরা জানি যে কিভাবে প্রতিকূলতার সাথে কাজ করতে হয়। দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ সাধারণ মানুষও। এই অস্থিরতা খুব দ্রুত ঠিক হবে না বলে আশঙ্কা অনেকের।
আমরা একটি দীর্ঘ সময়ের অস্থিরতার মুখোমুখি হচ্ছি। রাজনৈতিক অনিশ্চয়তা দীর্ঘ সময়, যার অর্থ আগামী মাসগুলিতে এমনকি পরের বছরও নীতি পক্ষাঘাত হতে পারে। তবে মস্কো বলছে যে দলই ক্ষমতায় আসুক, ফ্রান্সের সঙ্গে সম্পর্ক উন্নতির কোনো লক্ষণই দেখছে না তারা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। হাই পারফরম্যান্স ইউনিট এইচপির ব্যাটিং কোচ হিসেবে সাবেক ক্রিকেটার রাজিন সালেকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দায়িত্ব পেয়ে ভবিষ্যৎ লক্ষ্যের কথা জানান তিনি। বলেন, দেশি কোচরা কাজের সুযোগ পেলে উন্নতি হবে দেশের ক্রিকেটেরই। আল মাহমুদ ফাহিমের রিপোর্ট। ক্রিকেট ছেড়ে পুরোদস্তুর কোচ রাজিন সালে ঘরোয়া ক্রিকেটে কোচিং করাচ্ছেন নিয়মিত। এবার আরও বড় পরিসরে কাজের সুযোগ এসেছে। এইচপির কোচ হিসেবে বিসিবিতে যুক্ত হলেন সাবেক এই ক্রিকেটার। 3 মাসের জন্য এইচপির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজিন। আসন্ন অস্ট্রেলিয়া সফরে এইচপি দলের সঙ্গে যাবেন তিনি। দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করেছেন জাতীয় দলের জার্সিতে 24 টেস্ট ও 43 ওয়ানডে খেলা রাজিন। এখানে অনেক ভালো ভালো প্লেয়াররা খেলবে, যেমন পাকিস্তান টিম আসতেছে, ওইখানে অনেক ভালো ভালো প্লেয়াররা আছে। আমি মনে করি যে পাকিস্তানের ভালো ভালো বোলাররা আছে, যাদের এগেনস্টে আমি স্পেশালি যেহেতু ব্যাটিং কোচ, তাদের এগেনস্টে খেলবে এবং অস্ট্রেলিয়ার ভালো ভালো বোলারদের এগেনস্টে তারা খেলবে। আমি মনে করি এটা একটা পজিটিভ সাইন। রাজিন ছাড়াও তুষার ইমরান ও তারেক আজিজ খানকে কোচিং প্যানেলে নিয়োগ দিয়েছে বিসিবি। রাজিন জানান, দেশি কোচরা সুযোগ পেলে ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে পারবেন স্বাধীনভাবে। দেশি কোচরা আসলে আমার মনে হয় ভালো হবে। ছেলেরা তাদের ব্যক্তি স্বাধীনতা যে বলা হয়, স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে আমাদের কথাগুলো শুনতে পারে এবং কাজ করতে পারে, এবং আমরা আমাদের কাজগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছি। এটা একটা পজিটিভ সাইন আমি মনে করি। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য এইচপি ক্যাম্প বেশ জরুরি। জাকির হাসান, মাহমুদুল হাসান জয় ছাড়াও ডাক পাওয়া 25 ক্রিকেটারকে ভবিষ্যতের জন্য তৈরি করতে চান রাজিন সালে। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এখানে আধা ঘন্টা যাবত বসে রয়েছি, ডিউটি চলতেছে, কাজে কামের সমস্যা, প্রচুর ভোগান্তি ভাই। আমার 5:30টায় মালিবাগ রেলগেট যাওয়া লাগতো, এখন তো বসে আছি। আমরা দূর দূরান্তে যাবো, আমরা অনেকে গাড়ি ফেল করবো, অনেকে রাতে বাসা পৌঁছতে রাত হয়ে যাবে। ওরা আন্দোলন করতেছে, আমরা তো পেটের দায়ে এখন বসে আছি। কোটা আন্দোলনে ভোগান্তি শহর ঢাকা, 5 ঘন্টা যান চলাচল বন্ধ। স্থবির বন্ধ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। কোটা সংস্কার আন্দোলনে রাজনীতি ঢুকে পড়েছে দাবি ওবায়দুল কাদেরের। সমর্থন থাকলেও ইন্ধনের অভিযোগ নাকচ করলেন মির্জা ফখরুল। 4 দিনের সফরে চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক। ঢাকা বেইজিং 20টি সমঝোতা স্মারক সই হবার কথা। প্রায় 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় ডিপিডিসির ব্যবস্থাপকের বিরুদ্ধে দুদকের মামলা। বেনজুরের গুলশানের ফ্ল্যাট জব্দ। এবং পিএসসির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে আস্থার ফাটল হিসেবে দেখছে চাকরি প্রার্থীরা। জাতির জন্য অত্যন্ত লজ্জার মত শিক্ষাবিদ। এই ছিল এখনকার সংবাদ। রাত পরের বুলেটিন দেখার আমন্ত্রণ হলো। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।